ঘুম থেকে উঠে বারান্দার দিকে গিয়েছিলাম প্রথমে, তখন আর ক্যামেরা বন্দি করিনি কিছু, আর সজাগ হয়েছিলাম কুকুরের চিৎকারে। জানি না কি কারণে, কালি খুব চিৎকার করছিল। তারপরে উঠে গেছি যখন, ভাবলাম যে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিই। এদিকে ঝাঁট দিতে দিতে ঝুল বারান্দার দিকে আসলাম, দেখলাম যে ওই যে জামা কাপড়গুলো রাতে মেলে দিয়েছি সব প্রায় শুকিয়ে গেছে। আসলে কি বলো তো, বিকেলবেলা না এগুলো ধোয়া হয়, ওই ছেলে দোকানে পড়ে বসা থাকে, তারপরে বিকেলবেলা গেঞ্জি বলো, তারপরে আমাদের ওর গেঞ্জি, এগুলো আমি যখন আবার সন্ধ্যাবেলা গা ধুতে যাই তখন আবার কি করে ধুয়ে দিই, আর সকালেও স্নান করার সময় কেচে দিই। তাহলে কি হয়, একসাথে কাচা ধোয়ার চাপটা বেশি পড়ে না। এই যে আমার নাইটিটা এক জায়গায় জড়ো হয়েছিল বলে সেটা না একটু ভেজে ভেজে আছে, এটাকে আবার ঠিকঠাক করে মেলে দিলাম। ওই যে গতকাল সন্ধ্যা পুজো দেওয়ার আগে যে গা ধুই, তারপরে যে নাইটিটা মেলে দিয়েছি, আর এটা ছিল মুখের সামনে, এটাকেও সাইডে সরিয়ে দিলাম। আর হ্যাঁ, গতকাল আমি ইউটিউবে দেখলাম, মানে একজনের ভিডিওতে যে টুকটাক অনেক কিছু বলে না, তাতে বলল পুদিনা পাতা নাকি বাড়িতে থাকলে ইঁদুর আসে না। আমি ভাবছি এখান থেকে একটু পুদিনা পাতা ছিঁড়ে আমি দক্ষিণ পাড়ে ওই যে গিফটের কতগুলো বাক্স রয়েছে না, ওখানে রেখে দিয়ে আসবো। কারণ আমার এখানে না ইঁদুরটা খুব একটা নেই। তবে না, দেখছি দুদিন ধরে আমার বেডরুমে বড় বড় টিকটিকিটা মাঝে ছিল না, কিন্তু কিসের জন্য টিকটিকি যায় কিনা জানি না। টিকটিকি মনে হয় যায় না, গেলে তো আমার এই ঝুল বারান্দায় পুদিনা পাতার গাছ, তাও দেখি টিকটিকি ঘরে রয়েছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে উঠে সেরকম কিছু কাজকর্ম করলাম না, বাসন টাসন ঘর মোছা সমস্ত কিছু পড়ে রয়েছে। ভাবলাম কি যে স্নানটা করে নিই। উঠে শরীরটা কেমন ম্যাজ করছিল, একটু আলসে ভাবলাইছিল। আমি যে না, একটু স্নান করে নিই, পাম্প ছেড়ে দিয়েছি। আর উপরে যে ওই বোনদের মানে তিনতলায় বোনটার ঘরে যে কালকে সবাই এসেছিল, অত লোকজন, এরা সব গেল, ট্যাঙ্কি তো পুরো খালি। আমি আবার পাম্প ছেড়ে দিলাম, কিন্তু ওই বোনটার মা বাবা আর বোনটার মেয়েটা রয়েছে। তা বলছে দিদি জামা কাপড় সব রয়েছে, এগুলো ধোবো, কালকে ধুয়েছে, আরও কিছু বাকি আছে, পাম্প ছেড়ে দাও। তা পাম্পটা ছেড়ে দিয়েছি, দেখি জলও ঠান্ডা, আমিও বেশ ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলাম। চুলটা খুব একটা ভিজালাম না, কারণ গরমে না আমার মাথা প্রচণ্ড ঘামে। তা এখন যাই ঠাকুর ঘরে, আমাদেরও শুয়ে রয়েছে, ঠাকুর ঘরে গিয়ে যতটুকু পারি কাজ এগিয়ে রাখি, তারপরে এসে মাঝে একটু চা করে দেবো। আর ভাবছি আজকে না রাধাকৃষ্ণটা আনার পর একদিনও পরিষ্কার করে নিই। আগামীকাল তো হোলি, সেই রকম কোনো আমাদের হোলির কিছু হয় না, তবু ভাবছি যে রাধাকৃষ্ণটা আজকে একটু সকাল সকাল স্নান করেছি, গিয়ে পরিষ্কার করবো। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন তোমরা সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। আর যারা চ্যানেলটা নতুন দেখছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যে আগে কপালে সিঁদুরটা ছুঁয়ে নিই, তারপরে দেবো ঠাকুর করে। আর আমাদের যে ঘুমাচ্ছে, প্রথমে রাত্রেবেলায় এসি ছেড়েছি, আমার তো শীতে মানে কি বলবো, এসি ছেড়ে মশারিটা নিয়েছি। এবার আমি আর শীতে থাকতে পারছি না, তারপরে আমি বন্ধ করে দিয়েছি। আমরা বন্ধ করা থাক, তুমি পাখা ছেড়ে তারপরে শোনো। তারপরে বলে কি না একটু চলুক, তারপরে আমি মুড়ি ঠুড়ি দিয়ে শুয়েছি, তারপর দেখি নিজেই বন্ধ করে দিয়েছি। আমি না মানে খুব একটা এসির মধ্যে অভ্যস্ত নয়, এ আবার গরম পড়লেই রাত্রেবেলা এসি না ছেড়লে এর ঘুম হয় না। ঠিক আছে, চলো দেখি, কাজকর্ম তো করতে হবে, আগে সিঁদুরটা কপালে ছুঁয়ে নিই। ঘুমাচ্ছে, ঘুমাক, পরে ডাকবো। তাহলে ওঠো, চা বসাই, চাটা দিয়ে তারপর একবারে যাই ঠাকুর করে, কারণ ঠাকুর পরিষ্কার করতে গেলে সময় লাগবে। সিঁদুর পড়ছিলাম, টের পেয়েছে, বলে কি গো তুমি ঠাকুর করে যাবে না? কেমন যে হ্যাঁ, বলে দাঁড়াও আগে চাটা করে দিয়ে যাও। আর দেখো টঙের উপর বেঁধে নিয়েছি, আর গলায় তো এখন নেই, গরমে আমার গলায় আর কিচ্ছু এখন আর মানে পরারও উপায় নেই, কেননা পুরো সারা গলার মধ্যেই হবে। এদিকে পাম্প চলছে, খেয়াল রাখতে হবে। যাবো চা বসাবো, আগে ঠাকুর ঘরে লাইটগুলো চালিয়ে দিয়ে যাই, আর যখন ওটা খুলে রেখে যাই। বাবার ধুতিটাও আজকে
চেঞ্জ করব। তিনজনে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, রাধা, কৃষ্ণ আর মা লক্ষ্মী। সবার কাপড়গুলো চেঞ্জ করছি, বললাম না পরিষ্কার করব। আর এদিকে বাবা লোকনাথেরও ধুতিটা চেঞ্জ করব। সবাই বসে থাকো, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করব আসন। বাটি খুঁজে পাচ্ছি না, এই বাটিতেই চা বসালাম। যে ধুতি ঘাগরাগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো এখানে ধুয়ে মেলে দিলাম, জলটা ঝরে যাক। তারপরে কিন্তু আমি চা করতে এসেছি, বুঝলে তো। আমাকে যখন ও বললো যে চা বসাও, আমি যাও তুমি ব্রাশ করো, টুকটুক করতে করতে আমি এইগুলো করে ফেলতে পারবো। তার মাঝে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাপড় ঠাকুরগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। আমাদেরও চা খেয়ে দোকানে চলে গেছে। এবার ঠাকুরগুলো তো আমি পরিষ্কার করব, তার আগে আমি তুলসী ঈশান কোণে যে আমার তুলসী গাছের টবটা আছে তাতে জল ফুল দিয়ে নিলাম। আর তোমরা খেয়াল করেছো, তুলসী গাছের পাশে আমি একটা ছোট্ট টবের মধ্যে কী করেছি জানো তো? সেদিন আমাদের ব্রাহ্মণী শাক এনেছে, তার গোড়াটা পুঁতে দিয়েছি, তার থেকে দেখি মানে নতুন আবার কিছু গাছ হয়েছে। তা একটুখানি তাও আনন্দ লাগে ওইটুকু যে হয়েছে। তাই তুলসী গাছে জল দিতে গেলেই ওটার মধ্যেও জল দিই। তা বৃহস্পতিবার চেষ্টা করি ঠাকুরের বেদিটাও পরিষ্কার করা। আজকে গুরুদেবের আসনে একটা ধোয়া সাদা তাওয়াল পেতে দেবো, তাই গুরুদেবের ছবিগুলো সব সরিয়ে নিলাম। মানে বুঝতেই তো পারছো, যেমন সংসারে অন্যান্য ঘরগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে, আর এমনিও ঠাকুর ঘরেও অনেক টুকিটাকি কাজ থাকে। আর যদি ঠাকুরের আসন পরিষ্কার করতে নেওয়া হয় অনেকটা সময় লাগে। এদিকে আমার গুরুদেব বসবে, কিন্তু তার মধ্যে আমি লাল কাপড়ের টুকরোটা দিলাম কেন বলে তো? প্রত্যেক বছর আমার শাশুড়ি মা কী করে, মানে ঠাকুরের পায়ে এমন করে আবির দেয়, সাদা কাপড়গুলো কেমন লালচে হয়ে যায়। এই জন্য আমি কি করলাম, আজকের থেকে ব্যবস্থা করে রাখলাম যে আবির ঠাকুরের গুরুদেবের চরণে দিলে সে আবিরটা আর সাদা কাপড়টায় রং হবে না। করে ঢুকলে মনে হয় একটু করতেই থাকি, পরিষ্কার করতেই থাকি। আর এমন না যে আমি অনেক দিন বাদে করি, দেখোই তো সপ্তাহে আমি চেষ্টা করি একটু পরিষ্কার করার। আর রোজে হয় না, রোজের তাড়া থাকে তো, রোজ একটু করে পুজো দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মানে সপ্তাহে একদিন তো ঠিক ডিপ ক্লিন করি ঠাকুরের। কালকে তো রাত পড়ালে হোলি, তা সাদাটা পরাবো নাকি অরেঞ্জ? থাক, কি হবে এত ধুতি দিয়ে, এই যে সাদাটাই পরিয়ে দেবো। আজকে পূর্ণিমা, আজকে সত্যনারায়ণের পুজো যারা করতে পারবে আজকে করতে হবে, কালকে করা যাবে না, দেখলাম তো। তাই তা আমি ভাবছি সন্ধ্যাবেলা দুধ কলা আছে, এখনও পূর্ণিমা লাগেনি, পূর্ণিমা 10টা কততে লাগবে জানি। তা আজকে সন্ধ্যাবেলায় সিন্নি দিয়ে দেবো, কারণ আমার গুরুদেবকে সিন্নি দিতে হয়। কেন, কি হয়েছে? ওরা বাড়ি নেই না, ওই টুসিদের মন্দিরে নালে দিয়ে আসো। তাহলে আবার অত দূর যাবা? ওই যে আজকে শাশুড়ি মা একটু মনসাকে দুধ কলা দেবে, তা আমাদের বাড়ির সামনে ওই মন্দির আছে, তা সেখানে গিয়ে দেখে দুধ কলা নিয়েই গেছিল, গিয়ে দেখে গেটের বাইরের গেটেও তালা দেওয়া, ভেতরে মনে হয় বাড়ির সবাই বেড়াতে ঠেড়াতে গেছে কোথাও। তা এখন অনেকটা দূরে আমার শাশুড়ি এক রিলেটিভের বাড়ি, সেখানে মনে হয় যাবে বলে, আশা করে এনেছি দুধ কলা, যাই গিয়ে দিয়ে আসি। দেখো আগামীকাল তো হোলি, এবার বাবাকে সাদা ধুতি পরাতে গিয়ে আমি এতটাই চিন্তা করছি, মনে হয় বাচ্চা ছেলের মতো বাবা একেবারে সারা রাস্তা জুড়ে মনে হয় দৌড়াদৌড়ি করে রং খেলবে। আসলে কি বলো তো, মানে আমি না, যাই বলো তোমরা, জানি না কে কী ভাববে, আমি ভাবি না যে একটা পাথরের মূর্তি, মনে হয় কি তার মধ্যে আমি প্রাণ যেন উপলব্ধি করতে পারি। যে কোনো অনুষ্ঠানে যে কিছুতে আমার মনে হয় যে না, বাবা রয়েছে। আর আমার এই বিশ্বাসটা আমার কাছে থাক, অনেকে হাসবে। আর দেখো ঠাকুরের আসনটা একদম পুরো পরিষ্কার করে গুরুদেব আর বাবা লোকনাথকে বসিয়ে দিলাম। আর এই যে ফুল টুলগুলো দিয়ে দিচ্ছি, এগুলো তো সব মায়ের দোকানের ফুল। আর হ্যাঁ, এখন 3 জন কিন্তু বাকি রয়েছে পরিষ্কার, এখনও তাদের ধরিনি, আগে এই দিকের কাজগুলো সেরে নিলাম।
প্রথমে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিই, তারপরে কিন্তু আমি হাত দিয়েই ডলি। আর এই হাত দিয়ে ডলতে ডলতে কোন ফাঁকে জানি আমার হাতের করের জায়গাটা কেটেছে। পরে যখন সংসারে কাজকর্ম করতে গেছি তখন টের পেয়েছি, আর হাতটা এরকম কালো হয়ে যায়। বলবে তো এই যে হাতে যে ফাঁকাটা রয়েছে এটা কি দেওয়া যায় এর মধ্যে, আমি তো জানি না। কেউ যদি আমার ভিডিওটা দেখো, তাদের কাছে যদি পৌঁছায়, কারোর জানা থাকলে, এই যে ফাঁকাটা নিশ্চয়ই কিছু একটা এর মধ্যে থাকে। এইটা ফাঁকাটা বুঝতে পারছি না কিসের জন্য। পরে আস্তে আস্তে এই কানেরও বানিয়ে দেবো। বাঁশি কোথায়? বাঁশি এইভাবে দিতে হবে। ঠাকুরের চরণ আর রূপোর কিছু গয়না ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। এই দেখো তিনজনে এবার সাজুগুজু করে পুরো রেডি। এবার এদের আসনে বসাবো। এদিকে বাবা লোকনাথের ধুতি চেঞ্জ, এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুরঘর মুছে তারপরে পুজো দেওয়া, পাঁচালি করা অনেকটা সময়। আর কিন্তু ঠাকুরঘরে কিছু তোমাদের শেয়ার করবো না। এই দেখো তিনজনে দাঁড়িয়ে আছে। কখন গেছি ঠাকুর ঘরে প্রসাদ গেলে, এবার পূর্ণিমা লেগেও গেছে 10টা 22-এ। তা দেখলাম যে তখন ভাবলাম যে সিন্নিটা তাহলে দিয়ে দিই। তারপর দেখলাম যে না, দেখাচ্ছে যে সত্যনারায়ণে পুজো করলে 6:45 থেকে 7টা 22-এর মধ্যে করলে ভালো। তা আমি যাই হোক, ঠাকুরকে সিন্নি দিয়ে তো আমি সত্যনারায়ণের পাঁচালি পড়বই, তা বরঞ্চ আমি সন্ধ্যাবেলাই দেবো। এখন সে কখন ঢুকেছে ঠাকুর ঘরে, আমাদেরও বলে বাবারে বাবা, ঠাকুরের ঘর থেকে আর বেরোতে ইচ্ছে করে না। আমি বললাম না আজকে একদম 3টে ঠাকুর পরিষ্কার করা, আর এক জায়গায় একটু কেটেও গেছে, ওই যে ঘষেছি ঠাকুর। চলো দেখি এবার রান্নাবান্না কী হবে, তার আগে একটু টিফিন দিয়ে নিই। তারপর ও বাবা জ্বালা করছে গো, এই জ্বালা করছে। কোথাও করের এদিক দিয়ে মনে কেটে গেছে, অনেকগুলো জলও ঝরে গেছে, এগুলোকে ভেতরে রাখতে হবে। এরপর আর কি কাজ করব, তো কতটা সময় গেল। স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম। আর জানো, চালের গুঁড়ো ছিল একটু, তা এবার শর্টকাটে চালের গুঁড়ো দিয়ে আর একটু সামান্য ময়দা, গোলমরিচের গুঁড়ো, বিট নুন সমস্ত কিছু আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেখো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর একটু খেজুরে গুড়, যেটা নাকি কৌটোর মধ্যে রয়েছে, ফ্রিজে ছিল, সেই গুড়টাকেও নামিয়ে নিলাম। ঝটপট এই টিফিনটা করতে বেশি সময় লাগে না। অনেকে এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারে, কিন্তু আমি ওইসব আর দিলাম না। এইভাবেই প্লেনভাবেই ব্যাটারটা তৈরি করে নিলাম। ওই যে কি সুন্দর পাতলা একদম কাগজের মতো ভাজা হয়েছে। আর ওই আমাদেরও আজকেও
সকালে মেসেজ দেখলো, টাকাটা এখন ওই যে 30,000 টাকা বললাম না তোমাদের, বলি তো রোজই ডেলি লাইফে সব কিছুই শেয়ার করি। আর আমাদেরটা মানে আমারটা শুনে আবার দুই একজনও সাবধান হতে পারবে। সত্যি কি অবস্থা বলো তো, টাকাটা কিছুতেই আসছে না। খালি বলে এসে যাবে, কিন্তু যার টাকা তার তো বেচারার টেনশানে যে কী অবস্থা হচ্ছে সেই বুঝতে। ছেলে ওইসব খাবে না, তাই ছেলের জন্য একটা ডিম পোচ করছি। দেখো না ডিমটা কিভাবে ছড়িয়ে গেছে। আর এদিকে তো ভাতও হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে, শাশুড়ি মা বাজার থেকে আসেনি। আর এই যে হাফ প্যান্ট, 4টে হাফ প্যান্ট, 2টো মানে গোল গলার পাতলা গেঞ্জি, সেগুলো কেনা হয়েছে। 4টে হাফ প্যান্ট মানে ছেলের 2টো, আমাদের ওর 2টো, আবার গোল গলা গেঞ্জিও 2টো করে কেনা হয়েছে। এই প্যান্টগুলো মানে একটু ডবল সেলাই দিতে হবে। আর বললাম তো তোমাদের, এই যে ব্যাংকের থেকেও ঘুরে এসছে, টাকা ব্যাংকে রেখেও শান্তি নেই। তাহলে মানুষ কি করবে? ঘরে রাখলে চোর ডাকাত, ব্যাংকে রাখলে সেখান থেকে গায়েব। তো কিছু বানিয়ে যে সোনা দানা বানিয়ে যে মানুষ পড়ে টাকাটা ইনভেস্ট করে রাখবে, তাতেও সেগুলোকে ছিনতাই করে। তাহলে মানুষ কি করবে? যা রোজগার করবে তাই একমাত্র রাস্তা হচ্ছে খেয়ে নাও, খেয়ে ব্যাস হজম করো, আর কি করা যাবে? কিন্তু টাকা ছাড়াও তো মানুষের চলবে না বলো। একটা বিপদ আপদ যে কোনো সমস্যা সমাধান করতে গেলেই তো টাকা দরকার। সেই টাকাটাই তো মানুষ রাখতে গেলে এই পরিস্থিতি। অনেকে হয়তো বলবে, বাবা 30,000 টাকার কথা রোজ শোনাচ্ছে। 30,000 কেন, একটা টাকাও যদি এইভাবে মানে কোনো কাজে লাগে ঠিক আছে, এইভাবে যদি টাকাটা হ্যাকিংয়ে থাকে সত্যি খুব খারাপ লাগার বিষয়। ওই নিয়ে তো আমাদেরও সব সময় খালি মোবাইলে মেসেজ দেখেই যাচ্ছে। দেখা যাক কি হয়। তবে আমার মনে হচ্ছে ব্যাংকেরও ভুল হতে পারে, কারণ ও তো কোনো পাসওয়ার্ড ইউজ করেনি বা কিছুতে ক্লিক করেনি। ব্যাংক মনে হয় কোথাও গন্ডগোল করে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। সেটা নিজেদের দোষটা এখন স্বীকার করছে না। টাকাটা হয়তো রিটার্ন আসবে, হয়তো দেরিতেই আসবে। এদিকে যখন বকবক করছিলাম তখন তোমাদের কিন্তু দেখিয়েছি শাশুড়ি মা রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর সবজির বাস্কেটটা খালি আছে বলে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। রুই মাছটা ভাবছি একটু গরম তো, এখন একটু পাতলা করে ঝোলটাই ভালো লাগে। তা রুই মাছটা পাতলা করে করব, কিন্তু 2 ভাগে করব। আমাদের মামনির জন্য করব কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ঝোল, আর আমাদের জন্য একটু মানে যেহেতু আমাদের বাবু ও একটু লাল ঝোল পছন্দ করে, সেই লালভাবে একটু লঙ্কা মানে আলু দিয়ে ঝোল করব। আর অন্য একটা কিছু ভাজা করব, আর ডাল করব চালতা দিয়ে। গরমের মধ্যে হালকা খাবারটাই ঠিক আছে। আর ঠাকুর ঘরে গেল কতটা সময়, তারপর টিফিন হলো, তাই এই রান্নাটাই আজকে করব। শীতকাল হলে কিন্তু মানে ভেজিটেবিলের এই বাস্কেটটা সহজে খালি থাকে না, কেননা 2-3টে কপিতেই তো মানে বাস্কেটের জায়গাটা অনেকটা দখল করে নেয়। আর এখন যেহেতু গরমকাল, সেরকমভাবে সবজি পটল উচ্ছে টুচ্ছে আছে অল্প অল্প কিছু, সেগুলো বের করে নিয়ে এই বাস্কেটটা কিন্তু অনেক দিন পরেই মানে ধুয়ে নিচ্ছি, কেননা সচরাচর খালি থাকে না বলে ধোয়াই হয় না। মাছের জন্য এই যে আলু কেটে নিলাম, আর চালতাটা কাটবো, ডাল সেদ্ধ বের করে নিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। তোর বলে ঠান্ডা লাগছে বাবু, টক দইগুলো খাচ্ছিস? চালতা কেটে আজ করে চালতার ডাল হচ্ছে। এখানে এই যে মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। এই মাছটা লঙ্কার গুঁড়ো দিয়ে করবো, আর এই মাছটা কাঁচা লঙ্কা দিয়ে করবো মামনির জন্য। মামনির এখন একটু ঝাল ঝাল খাওয়া বারণ, শরীরটা খারাপ বলে কাঁচা লঙ্কা চিড়েই ওর জন্য করবো।
অল্প মশলা তো তাই শিলে বেটে নিচ্ছি। যে এই মাছটা লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এই যে এই দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে করবো। ডালটা ফোড়ন দিয়ে নিলাম। ফুলে ফেলা শাক আর সবজি এটা ধুয়ে বক্স জানালায় দিয়ে দিয়েছি। বাবা গো, যা রোদের তাপ। সবজি সেরকম কিছু কটা করলা আছে, বেগুন আছে, একটু কিছু লাগলেই দেখো জ্বালা পোড়া করছে। এটা কিন্তু বিট কেটেছে এই যে, কিন্তু ওইখানে জ্বালা পোড়া কিসের জন্য করছে, যে বললাম না সকালবেলা তোমাদের ওই যে ঠাকুর পরিষ্কার করতে গিয়ে মনে করের এদিক দিয়ে কেটেছে, আর এখন লেবুটা কেটে নিলাম, তাতেও জ্বালা করছে। আর বিটস দেখলাম কয়েকটা ফ্রিজে ছিল, কেটে নিলাম। আর এইদিকে আমার মামনির আলু দিয়ে এই যে পাতলা মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে। হাফ প্যান্টগুলোর সাথে দুটো গোল গলা তোমাদের বললাম না গেঞ্জি কিনেছি, তাই গেঞ্জিগুলো ধুয়ে দিয়েছি। একটা সকালেই ধুয়ে দিয়েছি, নতুনটাই ধুয়ে দিতে হচ্ছে। কেন? কারণ পরলে যদি আবার, এই দেখো কালারগুলো কিন্তু সুন্দর। এই পিঙ্ক কালারের মধ্যে এই গেঞ্জিটা কিনেছি ছেলের জন্য, আর এইটা কিনেছি আমাদের ওর জন্য। জানি না মানে আমাদের ওর ভুঁড়িতে আসবে কি না, তাও ধুয়ে পরলে ভালো, কেননা অ্যালার্জির ভয় থাকে। কিন্তু আমাদের ওর ঠাকুরের আশীর্বাদে কোনো অ্যালার্জিটা ওর হয় না, কিন্তু ছেলের হয় অ্যালার্জি। এদিকে আমাদের ও স্নান করতে ঢুকে আবার বেরিয়ে আসলো, কেননা ট্যাঙ্কে মানে খালি। সকালে আমি ছাড়লাম, তারপরে এখন এই যে কটা বাজে, তার মধ্যে ট্যাঙ্কি খালি হয়ে গেছে। দেখো দুটো বাচ্চা স্কুল থেকে বাড়ি যাচ্ছে, যে হোলি খেলে রং খেলে। বাবুরা যখন স্কুলে পড়তো এরকম, আর বাবুরা কেন, আমরা যখন স্কুলে পড়তাম লাস্ট যেদিন অনেক সময় পরীক্ষা থাকতো, তা লাস্ট পরীক্ষার দিন সবাই একেবারে জোগাড় করে নিয়ে যাওয়া হতো যে খেলা হবে। শেষ হলেই কিন্তু পরীক্ষাটা দিয়ে বাইরে বেরোলেই কিন্তু খেলা হবে। আর এখন রং দেখলেই, আমি কোনোদিন সেরকম রং একটা খেলি না, আমার এমনিতে অ্যালার্জি গাছ। নতুন গেঞ্জি খুলে ধুয়ে দিলাম, কারণ ছেলেটা আবার পড়তে গেলে প্যান্ট করবে। খাওয়া দাওয়া শেষ, টেবিল মোছা, রান্নাঘর মোছা, বাসন দোষ সব হয়ে গেছে। আর এই যে রান্নার র্যাকড়াগুলো ধুয়ে, আহারে এক ফেরিওয়ালা জানো যে 6.5 ওই যে 20 টাকা 30 টাকা বিক্রি করে, রোদে মনে হয় আর ঘুরতে পারছে না, এখানে গাড়িটা দাঁড় করিয়ে ফেরিওয়ালা গাড়িটা ওই যে দাঁড় করিয়ে রেখেছে, আর একদম নিচের দিকে সিঁড়িটা থেকে ওনার মাথাটা দেখা যাচ্ছে, ওখানে বসে আছে। কি করবে দেখো, বাইরে তো একদম ঠাটা পড়া রোদ, এই রোদের মধ্যে কি আর করা যায়। কটা বাজে দেখি, মা আবার একটু ফোন করলো, মায়ের সঙ্গে কথা বললাম। কালকে বাপের বাড়িতে আবার একটা লতা, যেটাকে স্নেক বুঝেছো তো, সেটা বাপের বাড়িতে কালকে আবার একটা ঢুকেছে, সেটাই মা বলছে বলে এবার আমার রেস্ট করার পালা। আর আমার সেরকম সত্যনারায়ণের পুজোটা আমি তো সকালবেলা দেইনি, কেননা পূর্ণিমাটা মানে ছিল, কিন্তু আমি বললাম না সন্ধ্যার সময়ই দেবো। এখন 6:20 বাজতে যায়, এখন আমি গুরুদেবকে সিন্নি দেবো, আর হচ্ছে মানে সত্যনারায়ণের পাঁচালি পরবো, তাই গা হাত পা ধুয়ে চলে আসলাম। বাইরের দিকটা কি অন্ধকার দেখো, আবার আমি পুজো দিতে দিতে বাইরে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম। গাড়ির অবস্থা দেখো, দেখেছো? ঠাকুর ঘর থেকে আমি আওয়াজ পাচ্ছি, বুঝেছো? ওই ব্রিজের কাজ হচ্ছে না, আর এই যে ভিড়ে ভিড়, কে কোন দিক দিয়ে বেরোবে তার কোনো ঠিক নেই, জায়গাই তো নেই, কিভাবে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।